সরকারের কিছু সমালোচনা থাকা সত্ত্বেও সরকার নির্দিষ্ট সময় জন আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে সক্ষম হবেন, যদিও এই সময়টিতে কিছু কিছু তাদের তাদের দেশ পরিচালনার ক্ষেত্রে কিছু সিদ্ধান্তহীনতা, কিছু বলা যেতে পারে সাফল্য যেমন থাকে, মানুষের ব্যর্থতাও থাকে, এটাও সত্য কথা। কিছু কিছু ক্ষেত্রে তো নিশ্চয়ই সব কিছু তারা সামাল দিতে পারেননি যেভাবে আমরা প্রত্যাশা করেছি। ওর সময়টা অস্থির ছিল, একেবারে তো খুব স্বাভাবিক সময় তারা দায়িত্ব পালন করেননি, স্বাভাবিক পরিস্থিতির দায়িত্ব পালন করেননি, সেটাও বিবেচনায় নিতে হবে। তো এমনি ধরনের একটি প্রেক্ষাপটে আপনি যে অস্থিরতার কথা বললেন, আমি বুঝতে চাই প্রবাবলি আপনি গত 6 তারিখে 6 ফেব্রুয়ারির যে ভাঙচুরের কথাগুলো সেগুলো হয়তো আপনি উল্লেখ করতে চান নাকি? দেশব্যাপী আমরা দেখছি যে আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু করে বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটছে, 32 নম্বরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এটা ঠিক। আমি যদি এইভাবে বলি যে মানুষের ক্ষোভের এক ধরনের ন্যায্যতা আছে নিঃসন্দেহে। কারণ হচ্ছে যে আপনার পলাতক স্বৈরাচার, পতিত স্বৈরাচার, তারা গত 16 বছরে যেভাবে মানুষের ভোটাধিকার হরণ করেছে, যেভাবে তার শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য তারা দেশের সম্পদ লুট করেছে, সোজা কথা লুটেরা সরকার ছিল এটা, এবং দেশের বাইরে পাচার করেছে, এবং দেশের প্রশাসন বলেন, পুলিশ বলেন, সমস্ত কিছু দলীয়করণের মধ্য দিয়ে তারা বিরোধী মতকে দমন নিপীড়ন করার জন্য তারা আয়নাঘর তৈরি করেছিল, তারা গুম করেছিল বিরোধী মতের লোকজনকে, তারা খুন করেছিল, সভা সমাবেশ করতে, সোজা কথা একেবারেই ডেমোক্রেটিক ন্যূনতম নর্মসের মধ্যে তারা ছিল না। একটা অনির্বাচিত সরকারে তা থাকার কথাও না। আচ্ছা, তো এই সমস্ত নানাবিধ কারণে জনগণ ধারণা করেছিল যে শেখ হাসিনা যখন এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলেন, এবং আমি যদি বলি শেখ হাসিনার সরকারের সাবেক কলিগ সোহেল তাজ, যিনি শেখ হাসিনার অধীনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তার মন্তব্য অনুযায়ী, তার বক্তব্য অনুযায়ী জনগণ যখন শেখ হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করে, ওনার বক্তব্য কোট আনকোট, তো তিনি এই ধরনের একটি পরিণতি যে সরকারের হয়, সে সরকার একটু বোধগম্য হওয়া উচিত ছিল তাদের নিজেদের মধ্যে, যে কেন এই ধরনের পরিস্থিতি হলো, কেন তাদেরকে এইভাবে চলে যেতে হলো। তারা তো সব উনি তো নিজে সবসময় বলতেন, আমি করেছি, আমার বাবা করেছে, আমার বাবা করেছে, আমি করেছি। কিন্তু ডক্টর আসাদুজ্জামান রিপন সাম্প্রতিক সময়ে যে আমরা উত্তেজনা দেখছি, সেই জায়গা থেকে যদি দায় জানতে চাই, দায় কার? আমার কথা তুমি শেষ করতে দিলেন না, মাঝখানে আরেকটা কথা দিলাম, কোনটার উত্তর দেব? আচ্ছা, দুটোরই উত্তর আমি জানতে চাই। রাইট, সেটি বলছি, আমি আপনার দুটো উত্তরই দেব। এখন কথা হচ্ছে কি, আপনার তো এই যে পতিত স্বৈরাচার, তার মধ্যে কোনো অনুশোচনা নাই, কোনো রিমোর্স নাই, তার মধ্যে কোনো মানুষের কাছে দুঃখ প্রকাশক সরি বলার টেন্ডেন্সিটা নাই। তারা কি করে পলিটিক্সে কাম ব্যাক করবে? এখনো গত 6 তারিখে তিনি যেই সুরে যে ভাষায় কথা বলেছেন, তাতে তো মানুষ ক্ষুব্ধ হয়েছে, এবং সে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, ক্ষুব্ধতার কারণে মানুষ আপনার প্রতীকীভাবে আপনার অনেকগুলো আপনার কেবল স্থাপনায় মানুষ করেছে, হামলা করেছে। তো যেটা বললাম যে মানুষের ক্ষুব্ধতার ন্যায্যতা আমি দেই, বাট অ্যাট দ্য সেম টাইম আমি যেহেতু একজন আইন মান্যকারী নাগরিক, আমি অ্যাট দ্য সেম টাইম আমি আবার এই যে আপনার কি বলে এইভাবে ভাঙচুর, এই ঘটনাগুলোর আমি ন্যায্যতাও দেই না, এটা আমি বলতে চাই। মানুষের ক্ষুব্ধতার ন্যায্যতা দেই, কারণ শেখ হাসিনা নিজেই এই ঘটনাগুলোর জন্য দায়ী। ডক্টর আসাদুজ্জামান রিপন, যেহেতু শেখ হাসিনার বক্তব্যের কথা আপনি বলছিলেন, আমি বিশ্বাস করে আপনি শুনেছেন, সেই জায়গা থেকে আপনি বলছিলেন যে আইনের প্রতি আপনি শ্রদ্ধাশীল, কিন্তু ছাত্র জনতার যে বিক্ষুব্ধ অবস্থান আমরা দেখেছি, সেই জায়গা থেকে কি মনে করেন যে শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন হয়ে গেল? শেখ হাসিনা উস্কানিমূলক যে বক্তব্য দিয়েছে, যে উদ্দেশ্য চরিতার্থ করার জন্য দিয়েছে, সেটি অনেকাংশে বাস্তবায়ন হয়ে গেল? না, বাস্তবায়নের কথা বল, মানুষ তো ক্ষুব্ধ থাকে, এটা আপনি মানুষের এই যে মানুষ 16 বছরের ক্ষুব্ধতার কারণে তো রাজপথে নেমেছে, এমনকি গণভবনকে গুড়িয়ে দিয়েছে, তাই না? তো এইগুলোর তো এটার তো একটা আপনার আন্দোলনের একটা চারিত্রিক ন্যায্যতা এটার আছে, সেটাকে আপনি জনগণের এই চারিত্রিক ন্যায্যতাকে আবার আপনি অসম্মান করতে পারেন না। বাট অ্যাট দ্য সেম টাইম যারা দায়িত্বশীল মানুষ, তাদের মধ্যে আবার অ্যাটিটিউড অফ রেস্ট্রেইন থাকার কথা, সেটা সেই ব্যাপার প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন, এবং সরকার উপদেষ্টাদের মধ্যেও কয়েকজনের মধ্যে এই ধরনের কথাবার্তা আছে। আবার আমি তথ্য উপদেষ্টার একটা ইন্টারভিউ পড়ছিলাম, এটা ইন্ডিয়ান মিডিয়াতে, সেখানে তিনি বলেছেন এটার মধ্যে উস্কানি ছিল। এখন তিনি অবশ্য পরিষ্কার করেন সে উস্কানি দাতা কে, সেটা শেখ হাসিনা না অন্যরা, এটা অবশ্য পরিষ্কার করলে ভালো হতো। তো যাই হোক, এখন কথা হচ্ছে কি যে কোনোভাবেই আমাদের ডেমোক্রেটিক প্রসেস যাতে অন্য কোনো ডাইমেনশনের দিকে
চলে না যায়, আমাদের যে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, একটা ভোটের যে আকাঙ্ক্ষা, এবং যেখানে মোটামুটি গতকালকেই বোধহয় প্রধান উপদেষ্টা বলেছেন, এনএস জাপানি মিডিয়া এনএসকে সাথে একটা ইন্টারভিউতে তিনি বলেছেন যে এই দেশ এই বছরের শেষেই অর্থাৎ 25শে ডিসেম্বরের মধ্যেই একটা নির্বাচনের এক ধরনের ইঙ্গিত না এক ধরনের কথা তিনি বলেছেন। কোনোভাবেই যাতে কোনো ধরনের উস্কানি, মানে তথ্য উপদেষ্টার ভাষা অনুযায়ী বা তার পর্যবেক্ষণ অনুযায়ী, নাহিদ ইসলামের কথা বলতে চাই, তার মধ্য থেকে যাতে আপনার এটা এই ধরনের উস্কানি বা উস্কানির আউটকাম হিসেবে যে ঘটনাগুলো ঘটবে, এটার অজুহাতে কোনো নতুন ধরনের কোনো পরিস্থিতি যাতে তৈরি না হয়, নতুন কোনো শক্তির যাতে অভ্যুদয়, শক্তি বলতে আমি বুঝাচ্ছি এটা ইতিবাচক শক্তি নয়, নেতিবাচক। ইতিমধ্যে বিএনপি নেতারা শঙ্কা প্রকাশ করেছে দেশ ভালোর দিকে যাচ্ছে। হ্যাঁ, তো এই ধরনের পরিস্থিতি হলে আমাদের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, আমাদের যে ভোটের আকাঙ্ক্ষা, তারপরে আপনার দেশ পরিচালনার জন্য যে রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক কর্তৃপক্ষ, রাজনৈতিক সরকারের যে জনগণের যে আকাঙ্ক্ষা, সেখান থেকে আমরা অনেক পিছিয়ে যেতে পারি। সেই সমস্ত বিষয়গুলি মাথায় রাখতে হবে। রাজনীতি তো একটা চর্চার বিষয়, রাজনীতির চর্চা করতে করতে একটা অভিজ্ঞতার বিষয়, সবকিছু আবেগ দিয়ে, সবকিছু ক্ষোভ দিয়ে সবকিছু প্রশমন করা যায় না। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসাদুজ্জামান রিপন। ডাক্তার জাহিদুর রহমান, সাম্প্রতিক সময়ে যে বিশৃঙ্খলা আমরা দেখছি, যে ভাঙচুরের ঘটনা আমরা দেখলাম এবং উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখলাম, অনেকেই সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন যে সরকারের কি ভূমিকা ছিল, সে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগও করেছে কেউ কেউ। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি একটু রিপন ভাইয়ের একটা জিনিস একটু অ্যাড্রেস করে এই প্রশ্নের জবাবে আসছি। শেখ হাসিনার রিমোর্স নেই, ট্রু, কিন্তু ওনার রিমোর্স থাকার কারণও নাই। আপনি যদি ওনার স্পিচ দেখেন, উনি কিছুক্ষণ কথা বলার পর না ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করেন আমার অপরাধটা কি। উনি ওনার অপরাধ কি উনি এটা জানেন না। এবং একটা পত্রিকা খুব চমৎকার একটা কার্টুন করেছে, একটা রক্তের পুকুর বা সাগরে দাঁড়িয়ে, রক্তের মধ্যে দাঁড়িয়ে ওনার হাত থেকে রক্ত পড়ছে, উনি বলছেন আমার অপরাধটা কি। সো উনি ওনার অপরাধটা আসলে বুঝতে পারছেন না। হ্যাঁ, সো ওনার রিমোর্স হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এবং খুব অবাক হয়ে উনি বুঝতে পারছেন না। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার সরকারের ব্যাপারটা বলি। সরকারের ব্যাপারটা হচ্ছে অনেকগুলো ঘটনা ঘটেছে, একটু খেয়াল করেন। সেটা হলো যে 32 নম্বরের পর সিস্টেম্যাটিকলি সারা দেশে বিভিন্ন জায়গায়, এবং আমি যোগ করতে চাই গতকাল গাজীপুরে যে ঘটনাটা হলো, গাজীপুরে ছাত্ররা যে ন্যারেটিভ দিচ্ছে সেটা হলো মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতি হচ্ছে শুনে তারা ঠেকাতে গেছেন। ডাকাতি ঠেকানো ছাত্রদের কাজ? নো ওয়ে। ইনফ্যাক্ট আমরা এই জিনিসগুলো এখন খুব স্পষ্টভাবে বলতে হবে। যাবতীয় ক্ষোভ, প্রবলেম সবকিছু গিয়ে তারা বলছেন ওখানে তাদেরকে ঘিরে পেটানো হয়েছে। আওয়ামী লীগের দুঃসাহস ভয়ঙ্কর। এই দুঃসাহস হয়তো গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, প্রথম দিকে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর হয়েছিল, পাবনায় কিছুদিন আগে পুলিশের গাড়ি থেকে আসামি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে। এই যাবতীয় ঘটনাগুলো ঘটছে নিশ্চিতভাবে সরকারের নির্লিপ্ততা, নিষ্ক্রিয়তা, অথর্বতা, অক্ষমতা, আপনি যে ভাষায় বলেন না কেন, সব আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি, তারা কেউ দায়িত্বে থাকতেন না এখন পর্যন্ত যদি এই জিনিসগুলোকে সিরিয়াসলি ডিল করতো। করলেও আমরা বুঝাতে পারতাম একটা জিনিস সরকার চেষ্টা করছে। আজ আমরা দেখলাম যে ব্যর্থতার দায় নিয়ে ক্ষমা চাইলেন পুলিশ কমিশনার, বললেন ফ্যাসিবাদের সঙ্গে আতাত করলে পুলিশের চাকরি থেকে বের করে দেওয়া হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে যৌথ বাহিনীর সমন্বয়ে সারা দেশে শুরু হচ্ছে ডেভিল হান্ট। আমি এই কথাটা বলতে চাইছি, এই যে যখন আইন শৃঙ্খলার অবস্থা এখানে দাঁড়ায়, একটা বিপদ আছে আমাদের। এই মুহূর্তে কিন্তু আমাদের সেনাবাহিনী মাঠে আছে উইথ দ্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার। তার মানে যাবতীয় ঘটনা ঘটছে এটা কিন্তু আমাদের সেনাবাহিনীর ওপরেও বদনাম তৈরি করবে যে তারা মাঠে থাকা অবস্থায় এগুলো হচ্ছে। নট অনলি দ্যাট, আমি আরো খোলাখুলি কিছু কথা বলতে চাই। যেমন ধরুন জনাব সার্জিস আলম, মুখ্য সংগঠক জাতীয় নাগরিক কমিটির, তিনি গতকাল স্ট্যাটাস দিয়েছেন ওনারা আওয়ামী লীগ ছাত্রলীগ যারা আছে পান্ডা তাদেরকে দেখে নেবেন, গাজীপুর ওনারা যাচ্ছেন। ওনারা গাজীপুর যাচ্ছেন কেন? ওনার ওখানে যাওয়ার জন্য কি অ্যাসাইন্ড? আমরা ছাত্রলীগকে দেখতাম বলতো বিএনপি নাশকতা করলে আমরা ঠেকাবো, তখন থেকে এগুলো কন্টেস্ট করেছে যে আপনি এসব ঠেকানোর কেউ না। এটার জন্য পুলিশ আছে, বিজিবি আছে, দরকার সেনাবাহিনী নামবে বিএনপি যদি কোনো নাশকতা করে। অনেক আওয়ামী লীগের লোকজন, আমাদের স্টেট নেই। সরকার গঠন হলো, প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ ঝামেলা থাকলো, পুলিশ ছিল না, মানলাম। 6 মাস পরও মব যাচ্ছে কোনো একটা কিছুকে ঠেকানোর জন্য, এটা যার মবই হোক না কেন, যারা এই আন্দোলনের সামনের সারিতে ছিলেন তাদের মব, কিন্তু তারাও যদি আইন ভাঙেন সেটা আইন ভাঙাই আসলে।
উনি এটা করতে পারেন না। তো সো বহির্বিশ্বে মেসেজ যেটা যাচ্ছে, এবং আমি খুলে দেখছি বাংলাদেশে এখনো মব রুল চলছে, সরকার এফেক্টিভ না। যদি সরকার এফেক্টিভ না হয় তাহলে কি হবে? সরকার লোকরা এস্টাবলিশ হচ্ছে। এবং আমি তখন দুটো জিনিস দেখতে চাই। ডিসফাংশনাল যদি হয়, আপনি চেঞ্জ করবেন মানুষকে। মানে আপনি শেখ হাসিনা হয়ে যাচ্ছেন কেন? শেখ হাসিনা যত ব্যর্থতা হোক, যিনি আছেন তিনিই আছেন। এটা কারণ আছে, কারণ শেখ হাসিনা তো সব সঠিক কাজ করেন। মানে স্বৈরাচারদের কিন্তু এক ধরনের ন্যারেটিভ সামনে আনে, অমনিপটেন্ট, উনি ওনার মতো সর্বশক্তিমান, উনি ওনার মতো শক্তিশালী কেউ নাই, আর কোনো বিকল্প নেই, বিকল্প নেই, এবং ওনার যাবতীয় সিদ্ধান্ত নিখুঁত। তো এটা তো তা না, ভুল করতে পারে না। কিন্তু এটা হ্যাঁ আমার ভুল, ডক্টর ইউনূস নিজে মুখে বহুবার নিজের ভুলের কথা বলছেন। তো চেঞ্জ আমরা দেখতে চাই যে যেহেতু হচ্ছে না, আপনি কিছু পরিবর্তন করছেন, সেটাও তো করছেন না, সেটাও করছেন না। তো এই যদি পরিস্থিতি হয়, একটু প্রসঙ্গত বলে রাখি, পুলিশ সামলাতে পারছেন না যে উপদেষ্টা, তার অধীনে কৃষি মন্ত্রণালয় আছে, কিন্তু আমাদের কৃষিতে ডিজাস্টার হয়ে যাচ্ছে, আমরা অনেকে খেয়াল করছি না। উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাচ্ছেন, ওনার কৃষি মন্ত্রণালয় আছে। এই হচ্ছে, মানে আমরা এগুলো দেখে প্রবলেম মনে করি যে আপনি আন্তরিকতাও দেখি না। মানে কোনোভাবে আপনি এসে বসে আছেন, যেমনি ইচ্ছা চলবে, অথচ আমরা কি টাফ টাইমের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদেরকে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হবে ঠিক মতো, ইলেকশন পর্যন্ত আমরা যেতে পারবো কিনা, এই আলাপ, এই প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে হচ্ছে। আমি নাম বলছি না, দু একজন ব্যবসায়ী, বড় ব্যবসায়ীর সাথে কথা হচ্ছিল, বলছে শুধু এই সরকার তো নয়, ঠিক আছে এক বছর হলে আমি ইনভেস্ট ঠিক মতো করবো না, কিন্তু এই এক বছর পর কি একটা ইলেকশন হয়ে নির্বাচিত সরকার আসবে, আই এম কনফিউজড, সো আমি কেন এখন ইনভেস্ট করব? এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে। সেখানে এরকম একটা ইনএফেক্টিভ সরকার যখন থাকে, আমাদের বিপদ বাড়তেই থাকে, এবং আপনি কোথাও না কোথাও তো আসলে সাইন নিতে হবে।